আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। হাল্লা চলেছে যুদ্ধে। সত্যজিৎ রায় একটা সিনেমা করেছিলেন, গুপি বাঘা ফিরে এলো। সেখানে হাল্লা রাজা যুদ্ধে যাচ্ছেন, লোক লস্কর লট বহর সব নিয়ে। তেমনি বাংলাদেশের হাল্লা রাজা তারেক রহমান, তিনিও এক প্রকার যুদ্ধে যাচ্ছেন, যুদ্ধজয় যাচ্ছেন। তিনি মালয়েশিয়া হয়ে চীনে যাবেন। আজকে তিনি মালয়েশিয়া রওনা হচ্ছেন। মালয়েশিয়ায় 21 তারিখ 22 তারিখ দুদিন থাকবেন। 22 তারিখ থাকবেন না, 22 তারিখ রাতে উনি রওনা হয়ে চীনে যাবেন। তাহলে চীনে গিয়ে 23 তারিখে পৌঁছাবেন। এদিকে 23 তারিখে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই তিনি ভারতবর্ষে আসছেন। তার সঙ্গে পররাষ্ট্র দপ্তরের সব কর্তা চলে আসছেন। এবং আপনাদের বলে রাখি, বাণিজ্য মন্ত্রীও আসছেন। তার নামটা আমার ঠিক মনে নেই এই মুহূর্তে, হঠাৎ মনে পড়লো। বাণিজ্য মন্ত্রীও আসছেন, সুতরাং বাণিজ্য দলও আসবে। কারণ আমরা যে সমস্ত সেক্টরগুলো খুলছি না এক এক করে, সেই সেক্টরগুলো নিয়েও কথা বলবেন সেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের বাণিজ্য মন্ত্রী। এদিকে আবার 24 তারিখ বোধহয় চলে যাচ্ছেন আমাদের শি জিনপিং। তিনি যাচ্ছেন রাশিয়া। রাশিয়া থেকে তিনি যাবেন উত্তর কোরিয়ায় কিম জং উনের সঙ্গে কথা বলতে। সেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম। পরে থাকবেন হচ্ছে প্রধানমন্ত্রী, মানে চীনের প্রধানমন্ত্রী। কমিউনিস্ট পার্টিতে তার কথার কিন্তু কোনো দাম নেই। কমিউনিস্ট পার্টি অথরিটি অনুযায়ী চলে। যেমন এর পরের যদি কোনো মানে আপনার চেয়ারম্যান পরিবর্তন হয়, প্রেসিডেন্ট পরিবর্তন হয়, তাহলে সেকেন্ড ক্যান্ডিডেট হচ্ছেন এই ওয়াং ই, যিনি বিদেশমন্ত্রী আমাদের এখানে আসছেন। তার সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক অত্যন্ত মধুর, জয়শঙ্করের সম্পর্ক অত্যন্ত মধুর, এবং অজিত দোভালের সম্পর্কও অত্যন্ত ভালো। মধুর বলবো না, ভালো। এরপর আবার আমাদের পুতিন এবং জিনপিং একত্রে ভারতবর্ষে আসবেন মাস দুয়েকের মধ্যে। সেই ডেটটা এখনো ফিক্স আপ হয়নি, কারণ তিনটে রাষ্ট্রপ্রধান তাদের ডেট ম্যাচ করা, সময় ম্যাচ করা, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, এগুলো সময় লাগে। এটা আমি বলেছি আপনাদের। তাহলে এই যে আপনাদের কাগজে একেবারে দিস্তে দিস্তে লেখা হলো, যেন হাল্লা যুদ্ধে গিয়ে একেবারে ব্রিফকেস ভর্তি করে সব মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সব সই করে আনবেন। আচ্ছা, পৃথিবীতে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং প্রচুর সই হয়, লাখে লাখে। বাস্তবায়ন কটা হয় সেটাও দেখতে হবে। তা আমরা অপেক্ষা করব, এই বাস্তবায়নের জন্য অপেক্ষা করব। বাংলাদেশ তো সব বড় বড় কাজ করে, ছোটখাটো কাজের দিকে নজর নেই। এই যে বর্ডারে উচ্চিংড়েগুলো সব এসে 200 মিটার 100 মিটার ঢুকে ভারতের চাষিদের ক্ষেত থেকে ফসল তুলে নিয়ে গিয়ে নাচতে নাচতে যাচ্ছেন। ওই তাদের মধ্যে একটা জামাত নেতা দেখি না তো। তারা লোকাল ছেলেপিলেদের এগিয়ে দিচ্ছেন, গুলি খেলে তোরা খা, আমার তো চাই ডেড বডি। আমি তো ডেড বডি নিয়ে আমি রাজনীতি করব, আমি পার্লামেন্ট গরম করব, আমি বিশ্বের রাজনীতি গরম করব। আমি তখন বলে বেড়াবো যে আমার সীমান্ত হত্যা বেড়ে গেছে, ভারত সীমান্ত হত্যা করছে। তা সীমান্ত হত্যা যে তখন যে বলবে,
ভারতও কিন্তু সোশ্যাল মিডিয়া এইসব তুলে রাখার ছবিগুলো না সব জড়ো করে রেখে দিচ্ছে মুখের ওপর চাপাটি মারার জন্য। এবং ওই যে ধারালো অস্ত্র নিয়ে সব আমাদের সেনাদের, বিএসএফ এর সেনাদের কাটার জন্য এগিয়ে আসছে আর ওপাশ থেকে ফোঁসরাচ্ছে। বিজেপি আর বিএসএফ মুখোমুখি দাঁড়িয়ে বচসা হচ্ছে, সব কিন্তু তুলে রাখা হচ্ছে। আমি আমার জমিতে আমি কাঁটাতারের বেড়া বসাচ্ছি, তাতে তোমাদের আপত্তিটা কোথায়? বিশ্বকে বোঝাক, তখন বিশ্বকে বোঝাবে কোনি। আর তুমি আমার সীমান্তে ঢুকে তুমি এ সমস্ত কর্মকাণ্ড চালাবে, তা সীমান্ত কি তোমার মানে আন্তর্জাতিক মহল কি তোমার গলায় মালা পরাবে? তোমাদের লাশ চাই, তোমরা লাশের রাজনীতি করো, তাই তোমরা পেছনে থেকে, জামাত নেতা তারা পেছনে থেকে, যারা এই বর্ডার জুড়ে যারা জিতেছে তারা পেছনে থেকে লোকাল ছেলেপিলেগুলোকে, মূর্খগুলোকে এগিয়ে দিচ্ছে গুলি খাওয়ার জন্য। 2-4টে গুলি খেয়ে মরুক, আমরা আমাদের রাজনীতি আমরা চমকাবো, এই হচ্ছে ব্যাপার। এর মধ্যে আবার একটা নতুন খবর রয়েছে, সেটা হচ্ছে ভারত আজ যে একটা সফল টেস্টিং করেছে সমুদ্র রক্ষক SF-130, এর পাল্লা হচ্ছে 10,000 কিলোমিটার। সফলভাবে এটা হয়েছে, পরীক্ষিত হয়েছে। রাশিয়ার সঙ্গে যৌথ প্রযুক্তিতে এটা আজকে টেস্ট করা হলো। সেই টেস্টের ছবিটা দেখুন, তারপর আমি আপনাদের পরবর্তী অধ্যায় বলছি। দেখলেন যে জাহাজটাকে মারা হলো সেটা হচ্ছে ডামি জাহাজ, পুরনো জাহাজ, তাকে সমুদ্রের মধ্যে রেখে দেওয়া হয়েছিল এবং প্রায় 4-5 হাজার মাইল দূর থেকে, কিলোমিটার দূর থেকে এইটাকে ছাড়া হয়েছে। এটা একেবারে সফলভাবে ইঞ্জিন রুমে গিয়ে ধাক্কা মেরে পুরো জাহাজটাকে নষ্ট করে দিল। এটা হচ্ছে মেসেজিং। এইভাবে মেসেজিং হয়। মেসেজ কাকে দেওয়া হলো? যে এর পাল্লা হচ্ছে 10,000 কিলোমিটার। তারপর তুমি রেড সিতেই থাকো, অথবা তুমি ইন্ডিয়ান ওশানে থাকো, অথবা তুমি যদি বঙ্গোপসাগরে ঢোকো, আমেরিকা তোমার রক্ষা নেই। আমার জমি থেকে, আমার সীমান্ত না পেরিয়ে রাফাল জেট ওইটাকে আকাশের ওপরে 25,000 ফিট ওপরে উঠে এটাকে ছেড়ে দেবে, তাহলে কাজ হয়ে যাবে। সুতরাং মেসেজটা যেমন আমেরিকাকে দেওয়া হলো, তেমন তার্কিকে দেওয়া হলো, তেমন পাকিস্তানকে দেওয়া হলো, এবং সঙ্গে চীনও। যদিও চীনের সঙ্গে এখন আমাদের সম্পর্ক সেই রকম নয়, কারণ আমাদের মধ্যে বর্ডার যে সিচুয়েশন, ডিসপুটগুলো ছিল, সেই ডিসপুটগুলো অনেকটাই মিটে গেছে, যার জন্য এখন আমাদের সীমান্তে এখন শান্তি আছে। এই যে পর 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 আমরা বৈঠক করে গিয়েছি টানা, তাতে কিন্তু সীমান্ত আমাদের একটা মোটামুটি ঠিকঠাক হয়েছে এবং চীন সেটা মেনে নিয়েছে। সীমান্তে আর অত কিন্তু উত্তেজনা নেই। আসলে চীনও চাইছে যত তাড়াতাড়ি হয় RICটা গঠন হোক,
ব্রিক্সটা গঠন হোক। ব্রিক্সটা হয়ে গেলে এই ইরানকেও নিয়ে নেওয়া হবে, বাংলাদেশকেও নিয়ে নেওয়া হবে। বাংলাদেশের এই গভর্নমেন্ট না, পরবর্তী যে গভর্নমেন্ট আসবে যেটা ভারত ফ্রেন্ডলি হবে সেই গভর্নমেন্টকে নেওয়া হবে, নিয়ে একেবারে আমেরিকাকে দূর হটো। তো আমরা এখন চেয়ে আছি চায়নার দিকে। মালয়েশিয়া ঘুরে তিনি চায়না গিয়ে কত এমইউ তিনি বাক্স বন্দি করে, মানে ব্রিফকেস বন্দি করে তিনি নিয়ে আসেন, এবং সেটার কটা বাস্তবায়ন হয় আপনাদের কাগজে কিন্তু জানাবেন আমাদের। যদি না জানান তাহলে কিন্তু খুব রাগ করব। এগুলো জানাবেন, আমাদেরও তৈরি হতে হবে। আপনারা এত শক্তিশালী হয়ে গিয়েছেন, আর চায়নার কোলে ওটা মানে আপনি কি করলেন? ভারতকে খেপালেন, আপনি আমেরিকাকে তো খেপালেনই। এইবার 15 দিন 20 দিন অপেক্ষা করুন, 2-3 সপ্তাহ, তাহলে পরে বুঝতে পারবেন কেমন গলা টিপে ধরবে। কারণ আপনি কিন্তু আপনারা আমেরিকার করদ রাজ্য, তাকে আপনাদের দাস বানিয়ে রেখে দিয়েছে। এই যে চীনে গেছেন না, সেটা কিন্তু পুরো বাঁকা চোখে এরকম করে দেখবে, সোজা চোখে দেখবে না। এবং তার জন্য বেন কিস্টেনসন মারফত যা যা কাণ্ডগুলো করা হবে, কারণ বেন কিস্টেনকে পাঠানো হয়েছিল যাতে চীনের থেকে আপনাদের দূরে রাখা যায়। সে তো ব্যর্থ হয়েছেই, কিন্তু তার ব্যর্থতার দায়টা গিয়ে পড়বে তারেক রহমান অ্যান্ড কোম্পানির ওপরে। আমার মনে হয়, সত্যি মিথ্যে আমি বলতে পারবো না, কারণ আমি তো গণৎকার নই, এটা হয়তো তারেক রহমানের প্রথম এবং শেষ বিদেশ সফর। হ্যাঁ, ঠিক শুনছেন, এটা হচ্ছে তারেক রহমানের প্রথম এবং শেষ বিদেশ সফর প্রধানমন্ত্রী হিসেবে। তারপরে তিনি যেতেই পারেন, বিভিন্ন দেশে যেতে পারেন প্রধানমন্ত্রী হিসেবে। কারণ আমাদের দেশের কূটনৈতিক যারা রয়েছে, ব্যক্তি রয়েছে, তারা বলছে এলোমেলো পররাষ্ট্রনীতি, যে পররাষ্ট্রনীতির হাল হকিকত বোঝা যায় না, কি করতে চাইছে বোঝা যাচ্ছে না। ভারতের সঙ্গে পাঙ্গা নিচ্ছে, আমেরিকার সঙ্গে পাঙ্গা নিচ্ছে, সকলের সঙ্গে পাঙ্গা নিচ্ছে। পার্শ্ববর্তী বড় রাষ্ট্রের সঙ্গে পাঙ্গা, যার সঙ্গে এগ্রিমেন্ট করে করদ রাজ্য করে দিয়েছে তার সঙ্গে পাঙ্গা। আর চীন এইখানে কোনো ইনভেস্টমেন্ট করবে না। তাই আমি বলছি আপনাদের কাগজগুলো যেন বড় বড় করে, আজকে যেমন একেবারে আপনারা একেবারে দিস্তে দিস্তে লিখেছেন না, এই দিস্তে দিস্তে লিখে আমাদেরকে জানাবেন যে আপনারা কটা এগ্রিমেন্ট করলেন এবং কতগুলো তার সাইন হলো। আমি সেগুলোর জন্য অপেক্ষা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। অবশেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফর শুরু হতে যাচ্ছে। তিনি শুরু করবেন মালয়েশিয়া দিয়ে, সেটা আমি আগেই বলেছি, কিন্তু মালয়েশিয়ায় 2 দিনের সফর শেষে তার চীন যাবার কথা। বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে এবং বাংলাদেশের বাস্তবতায় এই মুহূর্তে তারেক রহমানের চীন সফর কি তার জন্য কোনো সুযোগ সৃষ্টি করবে নাকি সংকট তৈরি করবে? আজকে এই বিষয়টি নিয়েই আলোচনা করছি। শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। তারেক রহমান প্রথম কোন দেশে যাবেন এটি নিয়ে আমি একটি এপিসোডও করেছিলাম। আমরা প্রথমে শুনেছিলাম যে তিনি ভারত সফরে যাবেন এবং সেটা মার্চ মাসে যাওয়ার কথা বলে আমরা শুনেছিলাম, ঈদের পরে যাবে এরকম শুনেছিলাম। পরবর্তীতে শুনলাম যে না, তিনি চীন দিয়েই শুরু করবেন তার প্রথম বিদেশ সফর। মাঝখানে শুনেছিলাম সৌদি আরব দিয়ে শুরু করবেন বিদেশ সফর, তিনি ওমরা হজ করবেন। আমরা সবাই জানি যে বাংলাদেশের রাজনীতিতে ধর্মের ট্রাম্প কার্ডটা কিন্তু খুবই কার্যকর, অ্যাটলিস্ট সাময়িকভাবে তো খুবই কাজ করে। কিন্তু শেষমেশ আমরা দেখলাম যে মালয়েশিয়া দিয়ে তিনি তার প্রথম বিদেশ সফর শুরু করছে। আমি জানি না বর্তমান বিশ্ব রাজনীতিতে
মালয়েশিয়া কতটা গুরুত্বপূর্ণ এবং মাহাথির মোহাম্মদের যে মালয়েশিয়ার কথা আমরা শুনি, গৌরব গাথা আমরা শুনি, আজকের বাস্তবতায় মালয়েশিয়ার অর্থনীতি, মালয়েশিয়ার উন্নয়নের গতিধারা সেই রকম আছে কি না, নাকি তারা নিজেরাও আভ্যন্তরীণ বিভিন্ন সমস্যায় ঢুকছে, সেই দেশে তারেক রহমানের সফর কি মঙ্গল বয়ে আনবে আমি জানি না। যা হোক, তিনি যাচ্ছেন এবং সেখান থেকে 2 দিনের সফর শেষে তার চায়না যাবার কথা। 22 তারিখ সন্ধ্যায়, 23 তারিখ থেকে রাষ্ট্রীয় সফর শুরু হওয়ার কথা এবং এটা নিয়ে বাংলাদেশে কিন্তু ব্যাপক আলোচনা শুরু হয়েছে মিডিয়ায়। একেবারে কোন সফরের আগে এত পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আমরা দেখিনি। কে কে যাবে, কি কি বিষয় নিয়ে আলোচনা হবে, এটা নিয়ে একেবারে সরগরম অবস্থা। ঠিক একইভাবে চীনের পক্ষ থেকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু এই সফর নিয়ে তেমন উচ্ছ্বসিত কোনো কিছু বা তেমন খুব বেশি কিছু আমাদের চোখে পড়েনি। সুতরাং এই বাংলাদেশ যাবে বলে যতটা উত্তেজিত, চীনের পক্ষ থেকে কতটুকু সাড়া পাওয়া যাচ্ছে আমরা বুঝতে পারছি না। কিন্তু 23 তারিখে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের একটি মিটিং করার কথা। আবার বর্তমানে ভারতে ব্রিক্সের অন্তর্ভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের একটা মিটিং রয়েছে 22 এবং 23 জুন, এবং সেই মিটিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী যোগ দিচ্ছেন। সুতরাং 22-23 যদি তিনি ভারতে মিটিং করেন, তাহলে আবার 23 তারিখ এসে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং করতে পারবেন কিনা এটা নিয়ে একটু সংশয় রয়েছে। এমনও হতে পারে যে তারেকের চীন সফরটা হয়তো একদিন পিছিয়েও যেতে পারে। এই যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন, এটা আবার খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রায় 1 বছর পরে তিনি ভারতে যাচ্ছেন এবং এর দ্বারা বোঝা যাচ্ছে যে চীন এবং ভারতের মধ্যে যে একটা উত্তেজনাপূর্ণ সম্পর্ক, একটা টান উত্তেজনা, বিশেষ করে কয়েকটি সীমান্ত জুড়ে, সেই উত্তেজনার বরফ গলা শুরু করেছে এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে মিটিং করবেন এবং সম্ভবত আরো অনেকের সাথে মিটিং করবেন। ব্রিক্স এর সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতে ব্রিক্স এর অন্তর্ভুক্ত দেশগুলোর অনেকগুলো মিটিং হয়েছে, তবে এবছর ব্রিক্স এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবার কথা ভারতে, এবং সেই কারণে কিন্তু অনেকগুলো মিটিং হচ্ছে এবং ব্রিক্স বিশ্ব রাজনীতিতে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান কিন্তু ব্রিক্স এর যোগ দেবার জন্য একাধিকবার তদবির করেছেন, চেষ্টা করেছেন, কিন্তু এবার বাংলাদেশকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এবারের মতো বাংলাদেশকে ব্রিক্স এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে না। ভবিষ্যতে হয়তো সেটি বিবেচনা করা হতে পারে। আবার একই সময়ে RIC, রাশিয়া, ইন্ডিয়া এবং চায়নার যে একটা 3 দেশের একটা জোট, সেটা কিন্তু এখন একদম বাস্তবতা। এটার গ্রাউন্ড ওয়ার্ক শেষ, এটা যে কোনো দিন আত্মপ্রকাশ করতে পারে এবং RIC, শক্তিশালী ব্রিক্স, এগুলো কিন্তু বিশ্ব রাজনীতিতে নতুন করে একটা বার্তা দেবে। এই যে পরশুদিন ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর যে মিটিংটা হলো, সাইড মিটিং হলো G7 মিটিং এর পাশাপাশি, সেখানে আমরা দেখেছি যে তারা দুজন সংবাদ সম্মেলনে যে জয়েন্ট ডিক্লারেশন দিয়েছে, অনেক কথা বলেছে, কিন্তু তাদের যে ইন্টারনাল মিটিংটা যখন চলছিল দুজনের মধ্যে, তখন কিন্তু মোদী একটি কথা বলেছিলেন যেটা মিডিয়া আসেনি। খুব স্পষ্ট করে মোদী বলেছেন যে এই যে আপনি যেভাবে একটা কথা বলেন আবার কাজ করেন, তো আপনার কথা এবং কাজের এই অমিলের কারণে পৃথিবীতে আপনাকে অনেকেই আজ অবিশ্বাস করছে। আপনাকে এই যে বিশ্বাস করতে না পারা, এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। এর মধ্য দিয়ে কিন্তু মোদী খুব ক্লিয়ার করে দিয়েছে, কারণ অনেকেই বলেন যে এই যে ট্রাম্প যে বলছেন মোদী তার খুব কাছের, ভারত আক্রান্ত হলে সে ঝাঁপিয়ে পড়বে, বাংলাদেশের ব্যাপারে মোদী যেটা বলবে সেভাবেই কাজ হবে। আবার এই ট্রাম্পকে কতটা বিশ্বাস করা যায়, এটা নিয়েও কিন্তু আলাপ হচ্ছে। অর্থাৎ ট্রাম্প আজকে
বিশ্বাসের সংকটে ভুগছে। ঠিক এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যে বিশাল বহর নিয়ে চায়নায় যাচ্ছেন, সেটা আসলে বাংলাদেশের জন্য কতটা মঙ্গল বয়ে আনবে, কিংবা বিশ্ব রাজনীতির প্রেক্ষিতে বাংলাদেশকে কতটা ঝুঁকির মুখে ফেলবে। কারণ বাংলাদেশ এই মুহূর্তে আমেরিকার সাথে গোপন বাণিজ্য চুক্তি করেছে, আমেরিকাকে অনেক কিছু দিয়েছে। তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী স্বয়ং আমেরিকার ইমপ্লান্ট। তো আমেরিকার সাথে একদিকে সম্পর্ক রাখবেন, আবার চায়নার কোলে উঠবেন, এটা আমেরিকা কিভাবে নেবে? এবং আমি বারবার বলেছি যে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন, তিনি কিন্তু তার যে যতগুলো অ্যাসাইনমেন্ট, তার মধ্যে একটা হলো বাংলাদেশে চীনের প্রভাব কমানো। ঠিক এই মুহূর্তে তারেক রহমান যখন চীনে যাবেন বলে তোড়জোড় চলছে, তখন আমরা দেখতে পাচ্ছি মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন এই রাজশাহী যে কালাই রুটি আর হাঁসের মাংস খাচ্ছে। অনেকেই হাসতে হাসতে প্রশ্ন করেছে, ওনাকে কি আমেরিকা বাংলাদেশে কালাই রুটি আর হাঁসের মাংস খেতে পাঠাইছে? এই যে চীনের সাথে এত দহরম মহরম, হোয়াট ইজ হিজ রোল? তারা কি করছে? তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসছে। প্লাস চায়না, আমি বলেছি যে চায়নার থেকে কত কি আদায় করতে পারবে তারেক রহমান। চায়না তো এর আগে 2016 সালে এসে যে $45 বিলিয়ন বাংলাদেশ ইনভেস্ট করবে, তারা এখন তো $6 বিলিয়ন করছে। তো চায়না বাংলাদেশের ব্যাপারে যতটা গর্জে ততটা বর্ষে না। বরং তা আমার মনে হয় যে তারেক রহমান যেহেতু মার্কিন বলয়ের দিকে ঝুঁকে আছে এবং মার্কিন বলয়ের সাথে তার অনেক সম্পর্ক, আমেরিকা যা চাচ্ছে দিয়ে দিচ্ছে, ঠিক একই সাথে আবার চায়নার কোলে উঠতে যাচ্ছে, এটা আবার তাকে কোনো বিপদে না ফেলে। কারণ আমরা আগেও বলেছি যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আমরা দেখেছিলাম যে আমেরিকার বিরোধিতা করেছে, এবং এমন সময় তিনি রাশিয়া সফরে গিয়েছিলেন যখন ইউক্রেন যুদ্ধ শুরু হয় বা হয়েছে। তার এই সফরটা কিন্তু আমেরিকা ভালোভাবে নেয়নি, এবং পরিণতিতে তাকে সরিয়ে শুধু মানে ঠেলে দেয় হয়নি, তাকে রীতিমতো জেলে পুরে রাখা হয়েছে। এবং সে তার এত বিপুল জনপ্রিয়তা থাকতেও তাকে আজকে জেলে পচতে হচ্ছে। সো এই অবস্থায় তারেক রহমানের চীন সফরটা কি খুব গুরুত্বপূর্ণ ছিল কিনা, যাবার পরে তিনি কত কিছু আদায় করতে পারবেন, তার টিমে যারা যাচ্ছে তাদের মধ্যে নেগোশিয়েট করবার মতো কতজন আছে? তারেক রহমান যে চীন সফরে যাওয়ার জন্য মরিয়া হয়ে গিয়েছিল, ভারত সফরে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ ভারত তাকে সফরের জন্য কোনো তারিখ দেয়নি। ডক্টর খলিল একাধিকবার চেষ্টা করার পরেও কোনো তারিখ না পেয়ে তখন তারেকের সরকার একদম মরিয়া হয়ে গেছে যে চীন দিয়েই তার বিদেশ সফর শুরু হোক। এবং আমরা জানি যে এই কিছুদিন আগেও 3 জন মন্ত্রী, ডেপুটি স্পিকার এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কিন্তু চীন সফর করেছে। এই সফরটা, এই তারেক রহমান সরকারের সফরটার জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে। তো এখন দেখা যাক এই সফর ভবিষ্যতে কি বয়ে আনে তারেক রহমান সরকারের জন্য, সংকট নাকি সম্ভাবনা। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।